তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এই পেপারে একটি বড় প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নটা 10 বা 20 নম্বরে আসতে পারে এরকম একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কৌটিল্যের কূটনীতি সম্পর্কে ধারণা বা কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। অ্যান্সারটা বোঝার চেষ্টা করো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্য এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তার রচিত কালজয়ী গ্রন্থ অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, প্রশাসন এবং কূটনীতির এক বাস্তবসম্মত ও সুশৃঙ্খল বিশ্লেষণ পাওয়া যায়। কৌটিল্যের মতে একটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো নিজের নিরাপত্তা, স্থায়িত্ব ও সাম্রাজ্য সম্প্রসারণ, আর এই লক্ষ্য পূরণের অন্যতম প্রধান হাতিয়ার হলো কূটনীতি। তার কূটনীতি কোনো কাল্পনিক আদর্শবাদের ওপর নির্ভরশীল ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ বাস্তববাদী, রাষ্ট্রীয় স্বার্থকেন্দ্রিক এবং কঠোর রাজনৈতিক পাজ্ঞার ওপরে প্রতিষ্ঠিত। তারপর কি বলা হচ্ছে দেখো, মণ্ডল তত্ত্ব। এখানে কি বলা হচ্ছে, কৌটিল্যের কূটনৈতিক চিন্তার কেন্দ্রবিন্দু হলো তার মণ্ডল তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য বোঝাতে তিনি 12টি রাষ্ট্রের একটি কাল্পনিক বৃত্ত বা মণ্ডলের কথা বলেছেন। এই তত্ত্বের মূল কথা হলো প্রতিবেশীর প্রতিবেশী হলো বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হলো স্বাভাবিক শত্রু। ভালো করে দেখো, প্রতিবেশীর প্রতিবেশী হলো বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হলো স্বাভাবিক শত্রু। আর এই বৃত্তের কেন্দ্রে থাকে বিজিগীষু রাজা, অর্থাৎ যিনি বিজয়ী হতে ইচ্ছুক বা আগ্রহী। বিজিগীষু রাজার সামনের দিকে প্রথম প্রতিবেশী রাষ্ট্রটি হলো আরি বা শত্রু এবং আরির প্রতিবেশী হলো মিত্র মানে বন্ধু বা বিজিগীষু রাজার বন্ধু। ঠিক একইভাবে রাজার পিছনের দিকের প্রতিবেশী হলো পার্শ্বিগ্রাহ বা শত্রু এবং তার পেছনের রাষ্ট্র হলো দেখো আক্রন্দ বা মিত্র। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি বিজিগীষু রাজা অর্থাৎ যে জিতবে, যে তার ইচ্ছা আছে, বিজয়ী রাজা থাকে, সেখানে পাশে ধরো একটা রাজা আছে, সে হচ্ছে এর শত্রু এবং ঠিক তার পাশে যে আছে সে হচ্ছে এর বন্ধু। এইভাবে কৌটিল্য তার কূটনীতির ধারণাটা ব্যাখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ শত্রুর শত্রু তার বন্ধু, এ যদি এর শত্রু হয়ে যায় তাহলে এ কী হবে, এর বন্ধু হবে। ঠিক আছে, এছাড়াও মধ্যম এবং উদাসীন রাষ্ট্রের কথাও তিনি বলেছেন। এই ক্ষমতার বিন্যাস বুঝে মিত্রদের সাহায্যে শত্রুকে কোণঠাসা করাই হলো মণ্ডলের মূলনীতি। এবার হচ্ছে সরগুণ নীতি। সেখানে কি বলা হচ্ছে, বৈদেশিক নীতি সফলভাবে পরিচালনার জন্য কৌটিল্য 6টি নীতির কথা বলেছেন, যা সরগুণ্য নীতি নামে পরিচিত। একজন রাজা দেশ, কাল, পরিস্থিতি অনুযায়ী এদের মধ্যে থেকে সঠিক নীতি বেছে নেবেন। নিজেদের রাষ্ট্র দুর্বল হলে এবং শত্রু শক্তিশালী হলে তার সাথে চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন করাকে তিনি সন্ধি বলেছেন। নিজেদের রাষ্ট্র শক্তিশালী হলে এবং শত্রু দুর্বল হলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো বিগ্রহ। উপযুক্ত সময়ে অপেক্ষায় সঠিকভাবে নিরপেক্ষ অবস্থান পালন করা বা নিশ্চুপ থাকাকে তিনি আসন বলেছেন। তারপর কি, সামরিক প্রস্তুতি নিয়ে যুদ্ধ জয়লাভের উদ্দেশ্যে সরাসরি অভিযান চালানো হলো যান। শত্রুর আক্রমণের মুখে নিজের রাষ্ট্র দুর্বল হয়ে পড়লে আত্মরক্ষার জন্য অন্য কোনো শক্তিশালী রাজা বা দুর্গের আশ্রয় নেওয়াকে সংশয় বলা হয়। দ্বৈতভাবে হলো দ্বৈত নীতি, যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য একই সাথে একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব এবং অন্য রাষ্ট্রের সাথে শত্রুতা নীতি গ্রহণ করা হয়। এবার কূটনীতির উপায়। কূটনীতির লক্ষ্য অর্জনের জন্য কৌটিল্য সুনির্দিষ্ট 4টি উপায়ের কথা বলেছেন: সাম, দান, ভেদ আর দণ্ড। আলাপ আলোচনা, বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে বিপক্ষকে বশ করা হলো সাম। ঔপঢোকন ঘুষ আর কি, সম্পদ বা আর্থিক প্রলোভন দেখিয়ে কার্যসিদ্ধি করাকে দান বলা হয়। আর শত্রু শিবিরে শত্রু মিত্রদের মধ্যে বিভেদ, সন্দেহ বা কলহ সৃষ্টি করে তাদের দুর্বল করার কৌশলকে ভেদ বলা হয়। আর সাম, দান আর ভেদ, এই 3টি উপায় ব্যর্থ হলে শেষ অস্ত্র হিসাবে বল প্রয়োগ
বা সশস্ত্র আক্রমণ করা হলো দণ্ড। তারপর হচ্ছে গুপ্তচর বা দূত ব্যবস্থা। কৌটিল্য কূটনীতিতে গুপ্তচর এবং দূতের ভূমিকা ছিল অপরিসীম। দূতেরা কেবল বার্তাবাহক ছিলেন না, তারা অন্য রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, সামরিক শক্তি এবং গোপন তথ্য সংগ্রহের প্রধান মাধ্যম ছিলেন। কৌটিল্য মনে করতেন একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক কূটনীতিকে সফল করার পূর্বশর্ত। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, কৌটিল্যের কূটনৈতিক চিন্তাধারা নিছক কোনো ধর্মীয় বা নৈতিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত নয়, বরং একটি কঠোর বাস্তবসম্মত জ্বলন্ত উদাহরণ। আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো মেকিয়াভেলি বা হ্যান্স মর্গেনথাউ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, 1000 বছর আগে কৌটিল্য তার অর্থশাস্ত্রে তার সুস্পষ্ট রূপরেখা দিয়ে গেছেন। রাষ্ট্রের সুরক্ষা, ক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ রক্ষায় যে বৈদেশিক নীতির মূল কথা, কৌটিল্যের এই নির্যাস আধুনিক কূটনীতিতেও সমানভাবে প্রাসঙ্গিক। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে 5 নম্বরের প্রশ্নের এবার উত্তরটা তোমরা দেখে নাও। ভূমিকা প্রথমে। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা মূলত ধর্ম, নৈতিকতা, বাস্তববাদের এক অপূর্ব সমন্বয়। বেদ, মনুস্মৃতি, মহাভারত এবং কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে এই চিন্তাধারার মূল রূপরেখা পাওয়া যায়। এবার মূল বৈশিষ্ট্য। মূল বৈশিষ্ট্যে কী বলা হচ্ছে দেখো। প্রথমেই হচ্ছে ধর্মের প্রাধান্য। প্রাচীন ভারতের রাষ্ট্র ব্যবস্থা ও চিন্তাধারা ছিল মূলত ধর্মভিত্তিক। এখানে ধর্ম বলতে কোনো বিশেষ উপাসনা পদ্ধতি নয়, বরং রাজার নৈতিকতা, কর্তব্য ও ন্যায় বিচারকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে রাজতন্ত্রের প্রাধান্য। রাষ্ট্র পরিচালনার প্রধান রূপ ছিল রাজতন্ত্র। তবে প্রাচীন ভারতে রাজারা সাধারণত স্বেচ্ছাচারী ছিলেন না। তাদের প্রধান কর্তব্য ছিল প্রজা পালন এবং ধর্ম রক্ষা করা। তারপর কি সপ্তাঙ্গ তত্ত্ব। কৌটিল্য ও মনুর মতে রাষ্ট্র 7টি অপরিহার্য অঙ্গ নিয়ে গঠিত: স্বামী, অমাত্য, রাজপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। এটি রাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত ধারণা প্রদান করে। তারপর হচ্ছে দণ্ডনীতি। সমাজকে অরাজকতার হাত থেকে রক্ষা করতে এবং দুষ্টের দমনে দণ্ডনীতি বা নিয়মতান্ত্রিক বল প্রয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল, যা রাষ্ট্রকে রক্ষা কবচ হিসাবে কাজ করাতো। তারপরে জনকল্যাণমূলক আদর্শ। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হল প্রজাকল্যাণ। রাজার ব্যক্তিগত সুখের চেয়ে প্রজার সুখ ও সামগ্রিক সমৃদ্ধিকে সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতো। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, তাই খুব সংক্ষেপে উপসংহারটা দেওয়া হয়েছে, কারণ সেখানে তো তোমাদের ওয়ার্ড লিমিট লেখা থাকে, 100 শব্দের মধ্যে লিখতে হবে। তাই এটা 120 থেকে 30টা শব্দের মধ্যে অ্যান্সারটা আছে। আর তোমাদের আবারও বলছি, যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।